হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন ডাব্লিউবিপি কেপি এক্সামকে টার্গেট করে আমরা শেষ মুহূর্তের প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে হুবহু এই টাইপের অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষা হলে কমন পাবে। সুতরাং একটিও প্রশ্ন তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি কেপি এসআই এই সকল এক্সামে কিন্তু তোমরা অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটাকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা টাইপ খুব ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন দেখো, 2 পূর্ণ 2 এর 3 প্লাস 3 পূর্ণ 3 এর 5 মাইনাস 1 পূর্ণ 2 এর 3 এর ভ্যালুটা কত? স্যার এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে? দেখো ভাই, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে তাহলে করতে পারবে সবাই, কিন্তু পার্থক্য হবে কে কত কম সময়ের মধ্যে অঙ্কটা করছে। দেখো, আমি এখানে দুটোই মেথড বলবো তোমায়, যেটা আমরা ছোট থেকে করে এসেছি সেই মেথডও বলবো এবং আরেকটা স্মার্ট মেথডও বলবো। আমাদের কি আছে, 2 পূর্ণ 2 এর 3 প্লাস 3 পূর্ণ 3 এর 5 মাইনাস 1 পূর্ণ 2 এর 3। আমরা ছোট থেকে যে মেথড করেছি সেই মেথডটা করি। 3 দুগুণে 6 2 8 এর 3 প্লাস 3 5 15 ওপরেরটা যোগ মানে 18, 18 এর 5 মাইনাস 3 1 3 2 5, 5 এর 3। এবারে আমরা কি করব? এবারে আমরা নিচেগুলো লসাগু নেবো। নিচের লসাগু হচ্ছে 15। 5 3 15, 5 8 40 প্লাস 3 18 54 মাইনাস 5 5 25। তাহলে যদি করো কত হচ্ছে, 40 যোগ 54, 40 যোগ 54 মানে হচ্ছে 94, 94 মাইনাস 25/15। তাহলে কত হবে এখানে, 69/15। 5 মানে 3 5 15 যায়, 3 দুগুণে 6, 3 তিরিখে 9 যায়, 23 এর 5। তাহলে 23 এর 5 মানে 5 4 20, 3 মানে 4 পূর্ণ 3 এর 5, 4 পূর্ণ 3 এর 5। এইটা কোন মেথডে করলাম? এটা আমরা ছোট থেকে যে মেথড শিখেছি সেই মেথডে করলাম। এবারে আমরা একটু স্মার্ট মেথডে যদি অঙ্কটা করি তাহলে কি করে করব দেখ। 2 পূর্ণ 2 এর 3 প্লাস 3 পূর্ণ 3 এর 5 মাইনাস 1 পূর্ণ 2 এর 3। আমরা কি করব? আমরা যে সিঙ্গেল নাম্বারগুলো আছে 2 3 1, এগুলো যা যা চিহ্ন নিয়ে আছে সেই চিহ্নগুলো বসিয়ে দেবো। যেমন 2 তার সঙ্গে আছে প্লাস, 2 তার সঙ্গে আছে প্লাস কত, 3, 2 প্লাস 3 মাইনাস 1, এটা আমরা একটা ব্র্যাকেটে রাখি। প্লাস আমরা কি আছে, যেগুলো ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশ যেগুলো, 2 এর 3 প্লাস 3 এর 5, তার আগে মাইনাস 2 এর 3, মাইনাস 2 এর 3, মাইনাস 2 এর 3 হলো। তাহলে এইবারে আমরা দেখো এখান থেকে 3 আর 2 5 থেকে তুমি 1 বাদ দাও, তুমি পাবে 4। দেখো অপশানে কে 4 আছে, একমাত্র এটাই 4 আছে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আচ্ছা, আরেকটু যদি আমরা করি, এখান থেকেও আমরা পেয়ে যাবো। দেখো এখানে 2 এর 3 মাইনাস 2 এর 3 পরপর কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, 4 যোগ 3 এর 5। তাহলে 4 যোগ 3 এর 5 মানেই আমরা বলতে পারি 4 পূর্ণ 3 এর 5। তাহলে এই এই টাইপটা, এটা হচ্ছে মেথড 2। এই মেথডে অঙ্ক করলে তোমার সময়টা অনেকটা কম লাগবে, ঠিক আছে? আর এটা আমাদের বেসিক মেথড। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো বলছে, 3টে গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সম দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? আমরা কি জানি, টাইম। টাইম মানে কি, d/s। ডিটা কি স্যার? ডিটা হচ্ছে দূরত্ব। এসটা কি স্যার? এসটা হচ্ছে আমাদের বেগ, গতিবেগ বা স্পিড। আমাদের বলে দিয়েছে দেখো বেগের অনুপাত মানে স্পিডের অনুপাত 2:3:4। ডিস্টেন্স কি বলেছে ভাই? ডিস্টেন্স কি বলেছে ভাই? ডিস্টেন্স বলেছে সমদূরত্ব। তাহলে সমদূরত্ব হলে অনুপাত কি হবে? 1:1:1, 1:1:1।
তাহলে জানতে চাইছে কি, জানতে চাইছে সময়টা অনুপাত কত। তাহলে সময় কত লিখলাম, সময় টি কত হবে ভাই, আমরা কি জানি ডি বাই এস, ডি কত 1, এস কত 2, তাহলে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4, অর্থাৎ ওপরে লিখলাম আমি ডিস্টেন্সকে, নিচে লিখলাম আমি স্পিডকে, তাহলে আমি টাইম পেয়ে গেলাম। তাহলে এবারে অনুপাতটাকে ভাঙতে হবে আমার। আমি নিচেরগুলো ভাঙার জন্য এমন কোনো সংখ্যা নেব যে সংখ্যাটা নিচের প্রত্যেকটা হর দিয়ে ভাগ করলে মেলে। তাহলে দেখো এমন সংখ্যা, তাহলে 2, 3 আর 4-এর লসাগু মোটামুটি যদি আমি 12 নিই, তাহলে প্রত্যেকটাকে আমি 12 দিয়ে গুণ করে দিই, 1/4 গুণ 12। তাহলে এবার দেখো 2 কাটলো 6 দুগুণে 12, 3 কাটলো 3 4-এ 12, 4 কাটলো 4 3-এ 12, তাহলে কত হচ্ছে 6:4:3, 6:4:3, অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো, আশা করছি প্রত্যেকে অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এ বি এর থেকে 3 গুণ সুদক্ষ একটি কাজ বি 12 দিনে শেষ করতে পারে। যদি তারা একত্রে কাজটি করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। খুব ভালো করে বুঝবে। আমরা এখানে কি কাজ করব, এই ধরো এই সময় কার্যের যে ম্যাক্সিমাম অঙ্কগুলো, এগুলো আমরা এফিসিয়েন্সি নিয়ে কাজ করি। এফিসিয়েন্সির বাংলা হচ্ছে দক্ষতা। এখানে যেমন বলেছে এ বি এর থেকে 3 গুণ সুদক্ষ, তাহলে আমরা যদি ধরি বি এর এফিসিয়েন্সি, বাংলায় লিখি বি এর দক্ষতা, বি এর দক্ষতা আমরা যদি ধরি 1, তাহলে এ এর দক্ষতা কত হবে 3 গুণ সুদক্ষ, তার মানে 1 গুণ 3 মানে 3 হবে। ঠিক আছে, এবার দেখো বি কাজটা 12 দিনে করতে পারে, বি এর দক্ষতা কত ছিল 1, তাহলে 1 এফিসিয়েন্সি নিয়ে, আচ্ছা বাংলায় লিখি 1 দক্ষতা নিয়ে কাজটা করছে 12 দিনে। ভালো করে বুঝবে, 12 দিনে। তাহলে জানতে চাইছে কি, তারা যদি একত্রে কাজটা করতো, তার মানে এ প্লাস বি এর দক্ষতা তখন লাগতো। যদি তারা একত্রে কাজ লাগে তাহলে দুজনের মোট দক্ষতাটাই তো লাগবে। তাহলে দুজনের মোট দক্ষতা কত, 3 + 1, তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 4। তাহলে 1 দক্ষতা নিয়ে ও করছে 12 দিনে। তাহলে দক্ষতাটা যদি আমি বাড়িয়ে দিতাম, অর্থাৎ দক্ষতা যদি বাড়িয়ে দিতাম, দক্ষতা যদি 1 থেকে 4 হতো, সেক্ষেত্রে আমার সময়টা কি হতো, কম লাগতো। অর্থাৎ যে ব্যক্তির দক্ষতা 1, সেই ব্যক্তি একটা কাজ 12 দিনে যদি করে, তাহলে যদি আমি দক্ষতাকে বাড়িয়ে দিই, 1 থেকে যদি দক্ষতাকে 4 করে দিই, তাহলে সেই কাজটা করতে আমার কম সময় লাগবে। সুতরাং কি হবে এখানে, এখানে হবে 12/4। তাহলে 4 কাটো, 3 4-এ 12, তাহলে 3 দিন সময় লাগবে। আশা করছি ক্লিয়ার বোঝা গেছে অঙ্কটা, কোথাও বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন দাও, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 10:9 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। যোগফল বলে দিয়েছে, আমাদের বিয়োগফল বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটো এ আর বি, তাহলে এ আর বি হলে এ প্লাস বি এর ভ্যালু আমাকে বলেছে 10, আর বিয়োগফল মানে এ মাইনাস বি এর ভ্যালু আমাকে বলেছে 9। তাহলে এখান থেকে যদি আমি করি, দেখো প্লাস বি মাইনাস বি এই দুটোকে আমি ক্যান্সেল করে দিতে, যেহেতু প্লাস বি মাইনাস বি, তাহলে এখানে কত আছে এ প্লাস এ মানে 2a, 2 এর ভ্যালু কত হচ্ছে 10 + 9 মানে 19। তাহলে এ এর ভ্যালুটা কত হচ্ছে, 2টা এদিকে ভাগ চলে গেলে 19-এর 2। ঠিক আছে, আমরা একটা পেলাম এ এর ভ্যালু। তাহলে বিটা কত, বিটা বার করতে গেলে আমাদের যোগফল ছিল 10, তাহলে 10 থেকে আমি এ এর মানটা যদি বাদ দিয়ে দিই, আমি পেয়ে যাব বি, তাহলে 2, তাহলে ওপরে কত হচ্ছে 20 - 19 মানে 1/2, মানে 1/2। এবার জানতে চাইছে কি, জানতে চাইছে দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত। তার মানে a:b এর ভ্যালুটা কত, এ আমরা কত পেয়েছি 19-এর 2 পেয়েছি, বি আমরা কত পেয়েছি 1-এর 2 পেয়েছি। তাহলে অনুপাতটা কত হচ্ছে, অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের 19:1। অনুপাত করতে গেলে আমরা নিচেরটা কেটে দিলাম, যেহেতু দুটো সেম আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 19:1, তাহলে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 20 টাকা কমে যাওয়ায় একটি দ্রব্যের লাভ 12.5% থেকে কমে
12.5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? কি করব আমরা? 12.5%, 12.1/2%, তাহলে আমরা কত করতে পারি? 12 দুগুণে 24 আর 1 25/2%। তাহলে 25/2% মানে পার্সেন্ট যদি তুলি নিচে আমার 100 চলে আসে, তাহলে 25 বাই নিচে 2 আছে, আরো আমার 100 চলে আসছে, তাহলে হচ্ছে কত? 25/200। তাহলে 25/200 মানে 25 1 25, 8 25 200, তাহলে আমাদের ফ্র্যাকশন ভ্যালুটা আসছে 1/8। তাহলে 12.1/2% যা 1/8 তাই। ঠিক আছে, তাহলে জানতে চাইছে কি? জানতে চাইছে দ্রব্যের ক্রয় মূল্য কত। তাহলে আমরা দুটো হেডিং করি, একটা সিপি করি অর্থাৎ কস্ট প্রাইস, আর একটা আমরা করি এসপি। একটা সিপি করি, একটা করি এসপি। তাহলে বলছে দেখো, প্রথমে যখন 12.5% লাভ ছিল, ভালো করে বুঝবে, প্রথমে যখন 12.5% লাভ ছিল, তাহলে আমার হিসেব মতো কি 1/8 ফ্র্যাকশন। তার মানে প্রথমে আমি যদি জিনিসটা 8 টাকায় কিনতাম, তাহলে আমি লাভ করে বেচতাম, তাহলে লাভ কত? 8 + 1, 1 টাকা আমার লাভ। 8 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, মানে আমি 8 টাকায় কিনতাম এবং আমি 9 টাকায় বেচতাম। এবং পরবর্তীতে আমাদের লাভটা কমে 12.5% ক্ষতি হয়েছে, লাভটা কমে আমাদের 12.5% ক্ষতি হয়েছে। তার মানে পরবর্তীতে 12.5%ই ক্ষতি আছে, 12.5% মানে 1/8। তাহলে ক্রয় মূল্য যদি 8 টাকা থাকতো, তাহলে ক্ষতি হয়েছে মানে কি? 1 টাকা ক্ষতি। তার মানে আমাদের বিক্রয় মূল্য হয়ে যেত 7, বিক্রয় মূল্য হয়ে যেত আমাদের 7। তাহলে এইবারে খুব ভালো করে দেখো, আমরা টোটাল জিনিসটাকে আমাদের প্রয়োজন মতো সাজিয়ে নিচ্ছি। এবার বলছে বিক্রয় মূল্য 20 টাকা কমে যাওয়ায়, দেখো বিক্রয় মূল্য আগে কত ছিল? 9 ছিল, এখন হলো কত? 7 হলো। তাহলে কতটা কমলো? 2 ইউনিট কমলো, 2 ইউনিট কমলো। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুটাই তো ভাই আমাকে 20 টাকা বলেছে, 2 ইউনিটের ভ্যালুটাই তো 20 টাকা বলেছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 8। তাহলে এই 8 ইউনিটের ভ্যালুটা কত? এই 8 ইউনিটের ভ্যালুটা কত? এটাই আমাদেরকে জানতে বলেছে। তাহলে 2 থেকে 20 কি করে পাই? গুণ 10 করে দিই। 8 থেকে আমি কত পাবো? তাহলে 8কে আমি 10 গুণ করে দিই, তাহলে অ্যান্সার তুমি পেয়ে যাবে কত? 80 টাকা আমাদের কস্ট প্রাইস, ক্রয় মূল্য 80 টাকা। আশা করছি ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ে 20 জন শিক্ষকের মাসিক গড় বেতন 1900 টাকা। যদি প্রধান শিক্ষক সহ শিক্ষকদের মাসিক গড় বেতন 2000 টাকা হয়, তবে প্রধান শিক্ষকের বার্ষিক গড় বেতন কত? ভাই সবার প্রথমে আমাকে বলো যে আমরা যদি গড় বার করতে চাই আমরা কি করি? আমরা একটা সিম্পল কাজ করি, যত জনের বলে তত জনের যে ইউনিটটা দেয়, বা যে এটা ধরো আমাদের বলেছে বেতন, তাহলে যত জনের বেতন বলবে প্রত্যেকের বেতনটা আমি যোগ করব, নিচে আমরা ভাগ করব কি কতজন সেইটা দিয়ে। তার মানে আমি যদি একটু ভেঙে করি, দেখো 20 জন শিক্ষকের মাসিক গড় বেতন, তাহলে আমি ধরছি 20 জন শিক্ষকের 20 জন শিক্ষকের বেতনের যোগফল, বেতনের যোগফল এক্স। তাহলে আমরা ওপরে রাখি যোগফলকে, নিচে রাখি সংখ্যাকে, কতজন? 20 জন। 20 ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 1900। তাই তো বলেছে 20 জন শিক্ষকের মাসিক গড় বেতন হচ্ছে আমাদের 1900 টাকা। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? 1900 ইন্টু 20, তার মানে 38,000। 38,000 হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এক্সটা কি? এক্সটা হচ্ছে 20 জনের মোট বেতন। এবার বলছে যদি প্রধান শিক্ষকদের, আচ্ছা যদি প্রধান শিক্ষক সহ শিক্ষকদের মাসিক গড় বেতন 2000 টাকা হয়, তাহলে আবার একটা ধরবো যে প্রধান শিক্ষকের মাসিক বেতন কত ধরবো? যে কোনো একটা, যা খুশি ওয়াই ধরে নি, ওয়াই টাকা ধরে নি। তাহলে আমাদের 20 জন শিক্ষকের মোট বেতন কত ছিল ভাই? তুমি বলবে 38,000 ছিল, তুমি বলবে 38,000 ছিল। প্রধান শিক্ষককে যোগ করা হয়েছে, তাহলে প্রধান শিক্ষকের বেতন কত ভাই? আমি ধরেছি ওয়াই।
বাই কত হবে, মোট কতজন, 20 জন, আর প্রধান শিক্ষক মানে 21 জন। দেখো গড় বেতন তাহলে 2000 টাকা। তাহলে কত হচ্ছে এখানে দেখো 38,000 প্লাস ওয়াই, 21টা ভাগ আছে, গুণ চলে যাচ্ছে, মানে 42,000। তাহলে ওয়াই এর ভ্যালু তুমি কত পাচ্ছ, তুমি পাচ্ছ 42,000 মাইনাস 38,000। তাহলে কত হচ্ছে এখানে 4,000 হচ্ছে। তাহলে প্রধান শিক্ষকের মাসিক বেতন হচ্ছে আমার বেরিয়ে গেল কত, 4,000 টাকা। জানতে চাইছে কি বার্ষিক বেতন, তাহলে বার্ষিক বেতনটা কত হবে, বার্ষিক বেতন 4,000 টাকা মাসিক, এক মাসে 4,000 টাকা পায়, 12 মাসে কত টাকা পাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল আমার 48,000। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট। নেক্সট কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। খুব ভালো করে অঙ্কটাকে বুঝতে হবে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে সবার প্রথম আমি বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, আমরা সবাই জানি 4টে নয়, 4টে। এইবারে আমরা কি করব, এইবারে আমরা 8, 12, 16, 20 এর এলসিএম বার করব। 8, 12, 16, 20 এর এলসিএম বার করব। এলসিএম কত হয়, 240। আচ্ছা, তাহলে আমরা যদি বার করে দেখাই একদম সহজ নিয়মে, শর্টকাটও আছে, আমরা ধারাবাহিকভাবে শিখি। তাহলে যদি লসাগুটা আমরা বার করি, দেখো কত হয়, 2 দিয়ে করলে পাবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার কাটো, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার 2 দিয়ে যায়, 2 একে 2, 3, 2 দুগুণে 4 আর 5। তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 10 30, 30 গুণ 2 মানে 60, 60 গুণ 2 মানে 120, 120 গুণ 2 মানে 240। এটা হচ্ছে আমাদের এলসিএম লসাগু। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে নয়, আর আমরা পেলাম যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে মিলবে, মানে ভাগ করলে আমাদের 3 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলোর এলসিএম হচ্ছে আমার 240। তার মানে যে সংখ্যা 240 দিয়ে ভাগ করলে মিলবে, সেই সংখ্যা 8, 12, 16, 20 দিয়েও ভাগ করলে মিলবে। সুতরাং আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আমরা 240 দিয়ে ভাগ করে দিই, কত পাবো। প্রথমে আমরা যদি 4 দিয়ে করি, 4 0 0, 4 4 16, 6, 4 দুগুণে 8 আর 1 9, এখানটা 9 থাকলো, 3 থাকলো, 9 থাকলো, 9 থাকলো। তাহলে আমরা যদি 2 দিয়ে করি, আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1, মানে কত হচ্ছে 240। তাহলে কত হচ্ছে, এখানে 9 থাকছে, 4, এখানে আমাদের কত থাকছে, 5 থাকছে, তাই তো, 4 থাকছে, এখানে 5 থাকছে, আর এখানে 1 থাকছে, 159। ঠিক আছে, 159। ঠিক আছে, তাহলে 41। এবারে আমাদের দেখো 9,999কে যদি আমি 240 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত ভাগশেষ থাকছে ভাই, আমার ভাগশেষ থাকছে 159। 9,999কে যদি আমি 240 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে আমার 159। তাহলে আমি যদি 9,999কে 240 দিয়ে মেলাতে চাই, তাহলে আমাকে কমাতে হবে। ভাগশেষ মানে কি, এটা আমার অবশিষ্ট আছে,
তাহলে 9999 থেকে তুমি যদি 159কে বাদ দিয়ে দাও তাহলে 0, 5 4 9, 1 মানে 8, আর এখানে 9। তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ভালো করে বুঝবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9840। এই সংখ্যাটা 8 12 16 20 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 8 12 16 20 দিয়ে সম্পূর্ণরূপে ভাগযা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সেটা জানতে চাইনি যে কোনটা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে 9840টা তো 8 12 16 20 দিয়ে সম্পূর্ণ মিলে যায়। তাহলে 3টা আরো ভাগশেষ, মানে 3টা অবশিষ্ট আছে। তাহলে তোমাকে আরো 3 বাড়িয়ে দিতে হবে। তাহলে হয়ে যাবে তোমার 9843। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 9843, অপশন নাম্বার বি। চলো আরেকবার যদি আমি ভালো করে বুঝি। আমার বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আমরা ধরলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা সেটা, 4টে নয়। কোনটা কোনটা দিয়ে ভাগ করলে? 8 12 16 20, তাদের এলসিএম বার করে নিলাম, পেলাম কত? 240। এবারে আমরা কি করলাম, 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে সেটাকে আমরা ডাইরেক্ট 240 দিয়ে ভাগ করলাম। আমরা কত পেলাম? আমরা ফল পেলাম 41, ভাগশেষ পেলাম 159। অর্থাৎ 999 মধ্যে 9999 মধ্যে 149 বেশি আছে, অর্থাৎ 159 আর বেশি আছে। তাহলে 159কে যদি আমি কমিয়ে দিই তাহলে সংখ্যাটা 240 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা তাই করলাম, 9999 থেকে 159কে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন যে সংখ্যাটা বেরোলো 9840, এই সংখ্যাটা 8 12 16 20 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য। এবার আমাদের তো জানতে চাইনি যে কোনটা বিভাজ্য, আমাদের জানতে চেয়েছে প্রতি ক্ষেত্রে 3 আমার ভাগশেষ থাকবে। তাহলে 9840 সম্পূর্ণ বিভাজ্য এবং এক্সট্রা আরো 3 থাকবে আমার। 3 ভাগশেষ মানে কি? 3 অবশিষ্ট, মানে নিশ্চয়ই 9840-এর সঙ্গে আরো যদি 3 থাকতো তাহলে আমার সেইটা আমার 3 ভাগশেষ থাকতো। তখন 3 যখন বেশি থাকবে তখনই 3 ভাগশেষ থাকবে। ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 9843, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন। স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগ নিয়ে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? একটা খুব সুন্দর কনসেপ্ট জেনে রাখো, যখন ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সমান হবে, যখন ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সমান হবে তখন, একদম বাংলায় লিখছি, তখন স্পিডের অনুপাত ও সময় মানে টাইম এর অনুপাত কি হবে? উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে। তাহলে দেখো, আমাদের বলেছে 4/5 বেগে হাঁটলে, তার মানে আমি যদি করি স্পিডটা, ভালো করে দেখো, আমি যদি বলি স্পিড 4/5, মানে উচিত ছিল 5-এ যাওয়া কিন্তু গেছে 4-এ, মানে অরিজিনাল বেগ 5, গেছে হচ্ছে 4-এ। এটা আমরা রাখছি ও ফর অরিজিনাল। ঠিক আছে, এটা পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা কি হবে? দেখো, আমাদের ডিস্টেন্সটা সেম, তাহলে স্পিড যদি 5:4 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টাইমটা কত হয়ে যাবে? 4টাকে আগে রাখো, 5টাকে পরে নিয়ে, ব্যাস, গল্প শেষ। এবারে আমাদের বলেছে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। তার মানে 4-এ পৌঁছানোর কথা ছিল, ভালো করে বুঝবে, 4-এ পৌঁছানোর কথা ছিল কিন্তু পৌঁছচ্ছে কত? 5-এ। তার মানে কত দেরিতে পৌঁছচ্ছে? 1 ইউনিট দেরিতে পৌঁছচ্ছে। তার মানে এই 1 ইউনিট মানেই তো ভাই আমার 20, 1 ইউনিট মানেই তো আমার 20। তাহলে জানতে চাইছে কি স্বাভাবিক সময় কত। তাহলে 4-এ পৌঁছানো উচিত ছিল, মানে 4টাই হচ্ছে আমার অরিজিনাল টাইম। তাহলে 4-এর ভ্যালুটা কত? তাহলে 1 থেকে 20 কি করে পাই? 1 গুণ 20। তাহলে 4-কেও আমি 20 দিয়ে গুণ করে দেবো, 4-কেও আমি 20 দিয়ে গুণ করে দেবো।
4 দুগুণে 8 মানে 80। কি হলো মিনিট, 20টাও মিনিটে ছিল, 80টাও মিনিট। স্যার মিললো না তো? কি করে মিলবে? তোমার তো অপশন চাইছে বা উত্তরে আছে তোমার ঘন্টায়। তাহলে 80 মিনিট, 80 মিনিট, 80 মিনিট মানে আমি বলতে পারি কি 80 মিনিট, 80 মিনিট মানে আমি বলতে পারি 60 প্লাস 20 মিনিট, 60 প্লাস 20 মিনিট। তাহলে 60 মিনিট মানে আমরা জানি কি 1 ঘন্টা, আর 20 মিনিট মানে আমরা যদি করি 20-60 ঘন্টা। তাহলে কাটাকুটি করে দাও, 2 1 2, 3 দুগুণে 4। তাহলে 1 পূর্ণ 1 3 ঘন্টা, 1 পূর্ণ 1 3 ঘন্টা, 1 পূর্ণ 1 3। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি খালি পাত্রে 760 লিটার তেল ঢালার পর পাত্রটি 20% খালি আছে। পাত্রটি পূর্ণ করতে আর কত লিটার তেল ঢালতে হবে? আমি যদি ধরি, মনে করো এটা আমার পাত্র, খুব ভালো করে বোঝো। আমার টোটাল ভলিউম আমি ধরছি কত, 100 ধরছি, অর্থাৎ পাত্রটাতে টোটাল 100 লিটার জল ধরে, এটা আমি ধরছি। তাহলে 80 লিটার, 20 লিটার খালি আছে, মানে উপর থেকে আমার 20 লিটার খালি আছে, খালি অংশটা 20 লিটার। তাহলে ভরা অংশ নিশ্চয়ই আমার 80 লিটার। তাহলে 100-র মধ্যে 80 ভরা আছে, 100-র মধ্যে 80 ভরা আছে, 20 খালি আছে। তাহলে 80-র ভ্যালুটা আমরা জানি, 80-র ভ্যালুটা আমরা জানি 760। জানতে চাইছে কতটা তেল ঢালতে হবে, তাহলে 20-র ভ্যালুটা আমাকে জানতে হবে। তাহলে 80-র ভ্যালু, 80 ইউনিট যদি 760 হয়, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 80 ইউনিট 760, তার মানে 1 ইউনিট 760 ভাগ 80, 20 ইউনিট ইন্টু 20। ক্যান্সেল করো, ক্যান্সেল করো, 2 দিয়ে করো, 4 দুগুণে 8, ঠিক আছে? 4 1 4, 4 লং 36, মানে 190, 190 লিটার। তুমি যদি 190 লিটার তেল আর ঢালো, তাহলে তোমার এই 20টা পূর্ণ হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দাও, একটি চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে 6 মিনিটে, বি ও সি নল একত্রে 4 মিনিটে, এ ও সি নল একত্রে 3 মিনিটে পূর্ণ করে। 3টি নল একত্রে চৌবাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করবে? ভালো করে বুঝো। এ প্লাস বি, এ প্লাস বি এই নলটা 6 মিনিট, বি প্লাস সি এই নলটা 4 মিনিট, সি প্লাস এ বা এ প্লাস সি এই নলটা 3 মিনিটে পূরণ। তাহলে টোটাল ভলিউমটা কত করব আমরা? টোটাল ভলিউমটা কত করব? 6 4 আর 3-এর এলসিএম করে নিতে পারি আমরা, 6 4 আর 3-এর এলসিএম মানে আমরা 12 করে নিতে পারি। যদি 12 হয়, তাহলে আমাদের এ বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 6 দুগুণে 12, 4 3-এ 12 হচ্ছে বি আর সি, আর সি এ আর সি এর হচ্ছে আমার 3 4-এ 12, 3 4-এ 12। এবার আমাকে বলছে যে 3টে নল একত্রে খোলা রাখতে। ভাই ভালো করে দেখো, এ প্লাস বি প্লাস সি 3টে নল খোলা রাখতে হবে, এদের এফিসিয়েন্সিটা কত হবে? ভালো করে বুঝো। টোটাল এফিসিয়েন্সি কত? 2 প্লাস 3 প্লাস 4। কিন্তু ভাই গন্ডগোলটা একটা জায়গায় হচ্ছে, গন্ডগোলটা একটা জায়গায় হচ্ছে কারণ 2 3 4 এদের মধ্যে তুমি যদি লক্ষ্য করো, দেখো প্রত্যেকে দুবার করে ঢুকে আছে। এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাহলে আমাদের একবার করে বার করতে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আছে? দুবারের হচ্ছে আমার এইটা, মানে 2 প্লাস 3 প্লাস 4, এটা হচ্ছে দুবার। তাহলে একবারের কত? তুমি 2 দিয়ে ভাগ করে দাও। আশা করছি বোঝা গেল। 3 আর 2 5, 5 4 9, 9 এর 2। তাহলে 3 জনের এফিসিয়েন্সি হচ্ছে ভাই 9 এর 2। এবারে আমি বলছি এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে 6 মিনিট সময় লাগছে। এফিসিয়েন্সি যদি 2 হয়, 2 এফিসিয়েন্সি হলে সময় কত লাগছে? সময় লাগছে 6 মিনিট।
এফিসিয়েন্সি যদি 2 হয় সময় লাগছে 6 মিনিট, তাহলে এফিসিয়েন্সি যদি আমি কমিয়ে দিই তাহলে সময় আমার আরো বেশি লাগবে, 6 গুণ 2। তাহলে 9 2 এফিসিয়েন্সিতে 6 গুণ 2 গুণ, জাস্ট আমরা এটাকে উল্টে দিই, 2 এর 9, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এর 3, 8 এর 3 মিনিট, 8 এর 3 মিনিট। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ বা কত টাকা লোকসান হবে? ভালো করে বোঝো। তাহলে 11টি আপেল, ভালো করে বোঝো, 11টি আপেল কিনেছে 10 টাকা দিয়ে, 11টি আপেলের সিপি কত? 10 টাকা। তাহলে আমরা আপেলটাকে কনস্ট্যান্ট রাখি, আপেলটাকে আমরা এক ইউনিটে নিয়ে আসি। একদম বেসিক নিয়মে অঙ্ক করছি যাতে কারোর কোনো বুঝতে সমস্যা না হয়। সরি, 11টি আপেলের দাম সিপি কস্ট প্রাইস 10 টাকা, একটা আপেলের সিপি কত? 10/11 টাকা। একটা আপেলের সিপি কত? 10/11 টাকা। একইভাবে আমাদের দেখো 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে, তার মানে 10টি আপেলের এসপি বা সেলিং প্রাইস কত? 11 টাকা। তাই তো বলেছে 11 টাকায় 10টি আপেল বিক্রি, তার মানে 10টা আপেলের সেলিং প্রাইস হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা। তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত? 11/10 টাকা, 11/10 টাকা। এবারে একটা কনসেপ্ট ভালো করে বোঝো, যদি আমার লাভ হয় তাহলে আমার বিক্রয় মূল্যটা বড়, যদি আমার ক্ষতি হয় তাহলে আমার ক্রয় মূল্যটা বড়। তাহলে এখানে তুমি বিক্রয় মূল্য, আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো না যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তুমি সিম্পল কি করবে, বিক্রয় মূল্য যেটা আছে সেটা থেকে তুমি তোমার ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে দেবে। যদি অ্যান্সার মাইনাসে আসে তাহলে তোমার হয়ে যাবে লস, যদি অ্যান্সার প্লাসে আসে তাহলে তোমার হয়ে যাবে লাভ। তাহলে কত হচ্ছে নিচে তুমি বলবে স্যার হচ্ছে 10 গুণ 11 মানে 110। তাহলে উপরে হবে কত? 11 11 121 মাইনাস 10 10 কে 100, তাহলে কত হচ্ছে? উপরে 21 আর নিচে হচ্ছে আমার 110, নিচে হচ্ছে 110। এত টাকা কি হয়েছে? এত টাকা আমার লাভ হয়েছে, এত টাকা আমার লাভ হয়েছে। ঠিক আছে, 21/110 টাকা আমার লাভ হয়েছে, 21/110 টাকা আমার লাভ হয়েছে। তাহলে এবার জানতে কি চেয়েছে, তার কত টাকা লাভ বা লোকসান হলো বল। তাহলে 21/110 টাকা আমি পেলাম যে আমার লাভ হয়েছে, ঠিক আছে, 21/110 টাকা আমার লাভ হয়েছে। কার ওপর লাভ হয়েছে? লাভ কার ওপর হবে? লাভ অল টাইম আমরা সিপির ওপর করি না, আমরা অল টাইম লাভটা সিপির ওপর করি না। সিপি হচ্ছে 10 এর 11, তাহলে 21/110টা 10 এর 11 কত পার্সেন্ট, মানে 10 এর 11টা আমার নিচে দেওয়া উচিত ছিল, 10 এর 11টা আমার নিচে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি নিচে না দিয়ে আমি গুণ দিয়ে উল্টে দিচ্ছি, 11/10 করে দিচ্ছি। কত শতাংশ মানে গুণ 100, 11 দিয়ে তুমি কেটে দাও 10 পাবে, 10 10 কে 100 কেটে গেল, তাহলে তোমার 21% লাভ হয়েছে, 21% লাভ হয়েছে। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করছি প্রত্যেকের কাছে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয়? তাহলে এখানটা লিখি লোক,
এখানে লিখি আমার দিন, আর এখানে আমি লিখছি টাকা বা আয়। 25 জন লোক 4 দিনে 810 টাকা আয়। 12 জন লোক 15 দিনে কত টাকা আয়? আমরা একটা সহজ ফর্মুলা বা সহজ হিসাবে ফেলব। তাহলে লোকের নিচে, এটা হচ্ছে আমাদের সমীকরণ হলো। এবার আমরা লোকের নিচে 25 রাখি, সময়ের নিচে 4 রাখি, টাকার নিচে 81 রাখি। দিনটাকে আমার 4 থেকে 15 নিয়ে যেতে হবে, আমি লোকটাকে প্রথমে স্থির রাখি। তাহলে 25 জন লোক, ভালো করে বোঝো, 25 জন লোক 4 দিনে করে বা 4 দিনে পায় 81 টাকা। তাহলে 15 দিনে কত টাকা পাবে? 15 দিনে কত টাকা পাবে? 81 ভাগ 4 গুণ 15, এই টাকাটা পাবে, এই টাকাটা পাবে। তাহলে 4 থেকে আমি 15 নিয়ে এলাম। এবারে আমার 25 থেকে 12 আনতে হবে। এবার আমার দিনটাকে আমি কনস্ট্যান্ট রাখবো, দিনটাকে 15 রাখবো। তাহলে 25 জন লোক পায় এই টাকাটা, ভালো করে বোঝো, 25 জন লোক পায় এই টাকাটা, আর দিনের দিকে আমি তাকাবো না। তাহলে 12 জন লোক কত টাকা? তাহলে 12 জন লোক কত টাকা পাবে? গুণ 15, 25 জন লোক পায় এই টাকাটা। তাহলে একজন লোক কত পাবে? একজন লোক পাবে 1/25, অর্থাৎ 25 দিয়ে ভাগ। তাহলে 12 জন কত পাবে? 12 দিয়ে গুণ। ব্যাস, আমার গল্প শেষ। 4 দিয়ে কাটো, 4 3 12 পাবে, 5 3 15, 5 5 25। ঠিক আছে, 5 3 15, 5 5 25, 810 এটা না, 810, 810। তাহলে এবার 5 দিয়ে কাটো, 5 1 5, 5 6 30, 5 2 10। তার মানে কত হচ্ছে? 9 2 18, 8, 3 3 9, 9 2 18, 8, 6 লং 54, 55 5, 9 কে 9 আর 5 কত? 14, 1 4 5 8। দেখো, অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। দেখো, কনসেপ্ট বোঝা অনিবার্য। যদি কনসেপ্ট না বোঝো, যদি ফর্মুলা মুখস্থ করো শুধু, তাহলে ভাই মনে থাকবে না। কারণ পরীক্ষা হলে শুধু আমার একটা চ্যাপ্টার থেকে একটা টাইপের অঙ্ক আসবে না, অর্থাৎ তোমাকে বেসিক কনসেপ্ট অনিবার্যভাবে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই 13 নাম্বার প্রশ্নটা তোমাদের HW থাকবে, 13 নাম্বারটা HW থাকবে, 14টা HW থাকবে, 15টা HW থাকবে। এই 3টে অঙ্ক তোমাদের HW থাকবে, এবং পরের দিন আমরা এই 3টে অঙ্ক সবার প্রথমে আলোচনা করব। ঠিক আছে? এবং প্রত্যেকে HWটা করবে, করে কত অ্যান্সার হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই, সুতরাং প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমাদের এই হুবহু এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের আসন্ন পরীক্ষায় আসতে চলেছে। পরীক্ষা দেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা করে তোমাদের লাভ হলো নাকি কোনো লাভ হয়নি। তো ততক্ষণের জন্য টাটা, আবার ফিরে আসছি পরবর্তী কোনো একটা ভিডিও।